আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাই নেম ইজ হানিফ মাহমুদ। আমি আজকে আপনাদেরকে নবম দশম শ্রেণীর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বইটা সম্পর্কে একটু আলোচনা করব। টেবিল অফ কন্টেন্টস নিয়ে আলোচনা করার পর অধ্যায় ভিত্তিক সুন্দর করে প্রতিটা চ্যাপ্টারের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশ বিজনেস স্কুলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করব ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের জন্য। একইভাবে অ্যাকাউন্টিংয়েরও একটা প্লেলিস্ট থাকবে, ম্যানেজমেন্টেরও ফিউচারে ইনশাল্লাহ একটা প্লেলিস্ট থাকবে। তো শুরু করা যাক, বিসমিল্লাহ। ওকে, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। আচ্ছা, ফাইন্যান্স কি? আমরা আগে এই কোয়েশ্চেনটা করি। হ্যাঁ, ফাইন্যান্স, হোয়াট ইজ ফাইন্যান্স? ওকে, লেটস সি। ফাইন্যান্স ইজ দ্য স্টাডি অ্যান্ড ম্যানেজমেন্ট অফ মানি, মানে টাকার ব্যবস্থাপনার পড়াশোনা, ঠিক আছে? ইনভেস্টমেন্টস, বিনিয়োগ করার ক্ষেত্রে, তারপর অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, যে কোনো কিছু হতে পারে, শেয়ার, বন্ড, এগুলা। তারপর ইট ইনভলভস অ্যাক্টিভিটিস সাচ এস ইনভেস্টিং, বরোয়িং, মানে বিনিয়োগ করা, ধার নেওয়া, ধার দেওয়া, তারপর বাজেট তৈরি করা। বিনিয়োগের ক্ষেত্রে আপনি মনে করেন কোথায় বিনিয়োগ করলে আপনার ভালো হবে, কতটুকু পরিমাণ আপনার বিনিয়োগ করা উচিত, এগুলা নিয়ে বিস্তারিত ধারণা দেয় আমাদেরকে ফাইন্যান্স। তারপর হচ্ছে সঞ্চয় প্রবণতা বাড়ায়, সেভিংস, কারণ আপনার যদি টাকাই না থাকে আপনি ফাইন্যান্স কিভাবে করবেন? ওকে। তারপর হচ্ছে গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট, কোন জায়গায় বিনিয়োগ করলে, কয় জায়গায় বিনিয়োগ করলে রিস্কটা কিভাবে অ্যাটলিস্ট মিনিমাইজ করা যায়, সেই জিনিসগুলোই আমরা ফাইন্যান্সের মাধ্যমে শিখতে পারি, ঠিক আছে? অ্যান্ড ও ব্যাংকিং, যেহেতু ব্যাংকিং সম্পর্কেও আলোচনা করবে, দেখি ব্যাংক কি বলে। হোয়াট ইজ ব্যাংকিং? Okay. Banking involves the activities conducted by financial institution that accepts deposit, make loans and provide various kind of financial services. Here are some of the key of the aspects of banking: deposits, loans. আচ্ছা, ব্যাংক হচ্ছে এরকম একটা আর্থিক প্রতিষ্ঠান যেটা ডিপোজিট নেয়, ডিপোজিট নিয়ে বিভিন্ন লোনস দিয়ে তারা প্রফিট করার চেষ্টা করে। হ্যাঁ, এছাড়া বিভিন্ন আর্থিক সুবিধা তারা প্রদান করে থাকে। এ সম্পর্কে আমরা বিস্তারিত বইয়ের মধ্যে আরো জানতে পারবো। বইয়ে খুব সুন্দর করেই দেওয়া আছে টপিক গুলা। তো শুরু করা যাক, দেখা যাক বইয়ের মধ্যে কি বলেছে। আচ্ছা, টেবিল অফ কন্টেন্টস আগে দেখি। হ্যাঁ, আচ্ছা, অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন। অর্থায়ন কি মাত্র আমরা আলোচনা করেছি, যে জায়গায় মানে অর্থের, এটা একটা অর্থের পড়াশোনা। অর্থ কিভাবে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, কিভাবে প্রফিটেবল হবে, কিভাবে ম্যানেজ করব, যাবতীয় কাজ এখানে করা হয়। আর ব্যবসা অর্থায়ন কি? মানে ব্যবসার ক্ষেত্রে যে অর্থায়নগুলো করা হয় সেগুলোই হচ্ছে ব্যবসা অর্থায়ন, ঠিক আছে? তারপর অর্থায়নের উৎস, এই যে আপনি অর্থায়ন করতে চাচ্ছেন, হ্যাঁ, তো অর্থায়ন করতে আপনার টাকার প্রয়োজন, তাই না? তো এই টাকাটা আপনি নিজে দিতে পারেন, আবার অর্থায়নের টাকাটা আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে নিতে পারেন, ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারেন, বা আপনি আপনার গুডউইল খুব ভালো, মানে সুনাম অনেকে আপনার চিনে, তো সবাই কি করলো, আপনার কোম্পানির শেয়ার নিয়ে আপনাকে টাকা দিল, আপনার আপনার ব্যবহারের কারণে, আপনার সততার কারণে। এভাবে আপনি অর্থায়নের উৎস করে থাকেন। এটা আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা অর্থায়ন করতে পারেন। তারপর 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে অর্থায়নের সময় মূল্য, অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, টাইম ভ্যালু অফ মানি। আপনি যদি এই চ্যাপ্টারটা না পারেন, আপনি ফাইন্যান্সের অনেক কিছুই বুঝবেন না। সবগুলো চ্যাপ্টার, আপনি বলে ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং বলেন, রিস্ক বলেন, আর যে ঝুঁকি বলেন, যে চ্যাপ্টারগুলো আছে সব এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। আমি এই চ্যাপ্টারটা আপনাদেরকে খুব ইন্টারেস্টিং ওয়েতে পড়ানোর চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে খুবই ইজি হয়। ওকে। দেন হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা, যে আপনি যে ফাইন্যান্সটা করছেন, হ্যাঁ, তো ফাইন্যান্সের টাকাটা কি সবসময় আপনাকে রিটার্ন দিবে, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তো আপনার ওই রিস্কটা ক্যারি করেই আপনার বিজনেসটা করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে
আপনার যত রিস্ক আপনার প্রফিট তত বেশি, যত রিস্ক কম আপনার প্রফিট তত বেশি, তত কম। যেমন আপনি যদি কথার কথা আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, হ্যাঁ, ব্যাংকে টাকা রাখলে আপনার ঝুঁকির পরিমাণ কম, আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সুদে টাকা পাবেন। কিন্তু আপনি যদি ব্যাংকে টাকাটা না রেখে আপনি একটা ই কমার্স বিজনেস দেন বা আপনি একটা অফলাইনে রিটেল বিজনেস দেন, তাহলে কিন্তু আপনার ঝুঁকির পরিমাণ বেশি। আপনার বিজনেসটা চলতেও পারে, নাও চলতে পারে, বাট আপনি রিটার্নটা কি পাবেন? বেশি পাবেন। ঠিক আছে? ঠিক একইভাবে অনিশ্চয়তা, আপনি জানেনই না কি হচ্ছে, বাজার কি আপ হবে নাকি ডাউন হবে, আপনার কোনো আইডিয়াই নেই। ঝুঁকি তো তবেও আপনি পরিমাপ করতে পারেন। একটা মানে বাজার অ্যানালিসিস করলে আপনি একটা ঝুঁকি সম্পর্কে আইডিয়া পান যে আচ্ছা এই পরিমাণ ঝুঁকি আমার বিজনেসে হইতে পারে। অনিশ্চয়তা হচ্ছে একটা আনএক্সপেক্টেড ঘটনা, যেটা মানে কেউ বলতে পারে না। যেমন অনেক ঘটনায়, যেমন কোভিডের টাইমে আমরা কি কখনো এক্সপেক্ট করছিলাম যে পুরা একটা প্যান্ডামিক হয়ে যাবে, সবকিছু স্টপ হয়ে যাবে, স্থবির হয়ে যাবে? তো এই জিনিসটা কি একটা অনিশ্চিত ঘটনা ছিল। সো এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমরা। তারপর মূলধনী আয় ব্যয়, মানে ক্যাপিটাল রেভিনিউ এন্ড এক্সপেন্স সম্পর্কে আমরা জানবো। মূলধনী ব্যয় সম্পর্কে জানবো, মানে কোন জায়গায় মূলধন ব্যয় করতেছে। তো তারপর শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, কোনটা শেয়ার, কোনটা বন্ড, কোনটা ডিবেঞ্চার, কোনটা কি কারণে ইস্যু করা হয়, এগুলা কোম্পানি বিজনেসের ক্ষেত্রে ইউজ করা হয়। সো আপনারা এগুলা বিস্তারিত আরো সামনে জানবেন। তারপর মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। তো ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে। মুদ্রা সম্পর্কে, এই যে টাকা, কারেন্সি, এইটা একটা কাগজ, এটার কোনো ভ্যালু নেই। তো এই ভ্যালুটা কেন আসে, কি কারণে আসে, কারা দিচ্ছে ভ্যালুটা, তো এই জিনিসটা সম্পর্কে আমরা এখানে মোটামুটি একটা আইডিয়া পাবো। দেন আমরা ব্যাংকিং ব্যবসা ও তার ধরন সম্পর্কে জানতে পারবো। তারপর ব্যাংকিং ব্যবসাটা কিভাবে পরিচালনা হচ্ছে আর কি। তারপর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে যে ইউসিবি ব্যাংক, তারপর ডাচ বাংলা ব্যাংক, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তারপর ইসলামী ব্যাংক, সবগুলা। আর এগুলো সম্পর্কে আমরা জানবো, এগুলা কিভাবে অপারেট করতেছে, এদের অথরিটি কারা, কারা এদেরকে নিয়ন্ত্রণ করে, যেমন কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। তো সেন্ট্রাল ব্যাংক সম্পর্কেও আমরা সামনে জানবো। তো ব্যাংকের আমানত সম্পর্কে আমরা জানবো, ব্যাংক কিভাবে তাদের টাকা সংগ্রহ করে বা তাদের এই আমানতটা কিভাবে ইয়ে করে। তারপর ব্যাংক ও ব্যাংকের সাথে তার গ্রাহকের সম্পর্ক কেমন হওয়া উচিত, এই সম্পর্কে আমরা জানবো। এন্ড লাস্টলি আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শিখবো, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাংক। এটা যে কোনো দেশের যত ব্যাংক আছে সব ব্যাংকের হর্তাকর্তা, মানে বাপ, বাংলা কথা। সে নির্ধারণ করে দিবে যে ব্যাংক কিভাবে চলবে, কত পার্সেন্ট সুদ দিবে, কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে, সবকিছুই ব্যাংক, এই কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়। আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে কি? বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে? সো আমরা এগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এক একটা ভিডিও দিতে। আধা ঘন্টার বেশি এক্সটেন্ড করব না, শুধু শুধু অযথা লেকচার শিট দিয়ে ক্রিটিক্যাল করব না। এগুলা থেকে টপিক, এইসব টপিক থেকে এক্সামে কোয়েশ্চেন আসবে। সো চেষ্টা করব খুব সুন্দর করে যেন আমি বইয়ের টপিকগুলো এক্সপ্লেন করে দিতে পারি, আপনাদের সময় বাঁচুক, অল্প সময়ের মধ্যে আপনারা বিঞ্জ ওয়াচ করে প্লেলিস্ট যদি পুরোটা দেখেও প্রিপারেশনে যান, মোটামুটি যেন এক্সামে স্ট্যান্ড করতে পারেন। আর যেগুলো একটু ম্যাথমেটিক্যাল টপিকস, এগুলো আমি একটু আপনাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে করানোর চেষ্টা করব, যেন এগুলো আপনাদের মাথায় থাকে আর কি। কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সে সম্পর্কেও আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব। আচ্ছা, প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তো অর্থায়ন কি আমরা সেটা জানলামই, যে যেখানে টাকা সম্পর্কে পড়াশোনা করা হয়, টাকা কিভাবে আপনি, মানে অর্থ কিভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন, কোথায় বিনিয়োগ করবেন না করবেন, সে সম্পর্কে যে জায়গায় আলোচনা করা হয় সেটাই অর্থায়ন। আর ব্যবসা অর্থায়ন হচ্ছে ব্যবসার পার্সপেক্টিভ থেকে যেভাবে আপনি তহবিল সংগ্রহ করতেছেন, মানে তহবিল মানে হচ্ছে আপনি টাকা যেভাবে ফান্ডিং করতেছেন, তারপর ওই টাকাটা আপনি কিভাবে ইনভেস্ট করতেছেন বিজনেসের জন্য, বিজনেসকে প্রফিট এনে দেওয়ার জন্য, এটাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন, নাথিং এলস। এটা কঠিন করার কিচ্ছুই নেই। এন্ড দেন হচ্ছে গিয়ে, আচ্ছা, এই অধ্যায়ে আমরা শেষে আমরা যা যা শিখবো, অর্থায়নের সংজ্ঞা বর্ণনা করতে পারবো, তারপর অর্থায়নের ক্রমবিকাশ ধারা বর্ণনা করতে পারবো, অর্থায়নের যে প্রোগ্রেশনটা হয়েছে,
তারপর অর্থায়নের শ্রেণী বিভাগ সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো, অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, অর্থায়ন যে আপনি করছেন অর্থায়নটা কত ইম্পর্টেন্ট। আপনি একটা ইনভেস্টমেন্ট করতেছেন, আপনার ডেফিনেটলি জানা লাগবে সেখান থেকে কি আপনার প্রফিট আসতেছে নাকি। আপনার যদি একটা ইনভেস্টমেন্ট করে 5 বছরের জন্য আপনি টাকাটা রেখে আপনার যদি প্রফিটই না আসে, তাহলে ওই জায়গায় ইনভেস্ট করে আপনার কোনো বেনিফিট আছে? তো তার চেয়ে ভালো ওই টাকাটা আপনি ব্যাংকে রেখে দেন, অ্যাটলিস্ট আপনি বছর শেষে তো একটা ইন্টারেস্ট পাবেন। তারপর অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবো, তারপর হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী বর্ণনা করতে পারবো। আর্থিক ব্যবস্থাপককে যে অর্থায়নের যাবতীয় কাজ করে তাকে আর্থিক ব্যবস্থাপক বলে, ঠিক আছে। আচ্ছা, অর্থায়নের ধারণা, অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তহবিল কি? ওই যে ফান্ড রেজ করা, আপনি কোথাও বিভিন্ন উৎস থেকে টাকা আনা। যেমন আমি মালিক, আমি বিজনেসে টাকা, বিজনেস একটা জিনিস মনে রাখবেন, আপনি মালিক আর ব্যবসা দুইটা আলাদা জিনিস অলওয়েজ। আপনি এখন কমার্সে উঠছেন, বিজনেস আর মালিক দুইজন আলাদা এন্টিটি, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। ব্যবসা একটা আপনার কৃত্রিম একটা ব্যক্তি সত্তা মনে করতে হবে। মনে করেন ব্যবসা একটা ব্যক্তি আর আপনি মালিক, আপনি একটা ব্যক্তি, ঠিক আছে। আপনি বিজনেসে টাকা দিচ্ছেন, হ্যাঁ, তো বিজনেসের পার্সপেক্টিভ থেকে আপনি কি একটা মানে মালিক হিসেবে আমি কি বিজনেসের জন্য একটা উৎস যেখান থেকে সে তহবিল সংগ্রহ করতে পারছে, ঠিক আছে। একইভাবে সে অন্য কোনো থার্ড পার্টি থেকেও, যেমন লায়াবিলিটি থেকে, যেমন যারা লোন দেয় লোনের কাছ থেকেও তারা, যেমন ব্যাংক আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, এগুলা থেকেও কি আপনি তহবিল সংগ্রহ করতে পারেন, ঠিক আছে। আর যদি আপনার যৌথ মূলধনী কোম্পানি হয় তাহলে আপনি শেয়ার, বন্ড, ট্রেজারি বিল এগুলা ইস্যু করে আপনি কি ফান্ড রেজ করতে পারেন। আচ্ছা, কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে, কোথায় কিভাবে বিনিয়োগ করা হবে, কারবারের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সে সংক্রান্ত কি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। মনে করেন আপনি টাকাটা নিয়ে আনছেন, এখন টাকাটা কোথায় ইনভেস্ট করলে আপনার সবচেয়ে প্রফিট হবে সেই জিনিসটাই আলোচনা করা হয় এই ফাইন্যান্সিং, ঠিক আছে। এখানে এগুলাই বলেছে, আর বলার মতো তেমন কিছু নাই। আচ্ছা আচ্ছা, অর্থায়নের শ্রেণী বিভাগ। হ্যাঁ, অর্থায়ন প্রক্রিয়াটি একটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি অব্যবসায় প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, অব্যবসায় প্রতিষ্ঠানে কেন যেতে হবে? আপনি আপনার পরিবারের কথাই ভাবেন, আপনার পরিবারে বাবা বা মা যেই আর্ন করে বা যেভাবে আপনাদের ইনকাম হয়, তো এই ইনকামটা আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করতেছেন, এই জিনিসটা কি এটা কি অর্থায়নে পড়ে না? আপনার কত টাকার বাজার লাগবে, কত টাকা আপনার এডুকেশনের জন্য খরচ হবে, কত টাকা আপনার সেভিংস এর জন্য খরচ হবে, কত টাকা আপনার চিকিৎসার জন্য খরচ হবে, এই যাবতীয় যে খরচগুলা আপনি একটা প্ল্যানিং করেন না, এই প্ল্যানিংটাই তো অর্থায়ন। তো অর্থায়নের প্রক্রিয়া এটা ব্যবসায়িকভাবেও হয়, অব্যবসায়িকভাবেও হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রক্রিয়া বিভিন্ন রূপ নেয়, এক এক কোম্পানির এক এক পলিসি থাকে, ঠিক আছে। কেউ অর্থায়নটা খুব ইজিলি করতে চায়, কেউ খুব কঠিন করে করতে চায়, সো দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তারপরে যেমন দেখো, যদিও আমাদের পাঠ্য বইয়ের মূল বিষয় হচ্ছে কারবারি অর্থায়ন, মানে ব্যবসা প্রতিষ্ঠানের পার্সপেক্টিভ থেকে আমরা অর্থায়নটা শিখবো, ঠিক আছে। এখানে কিন্তু এখানে আমরা অন্য কিছু প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়ার একটি কি সংক্ষিপ্ত ধারণা নিব, যে আচ্ছা কারবারের ব্যবসার বাইরেও যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের অর্থায়ন সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নিব। আচ্ছা, পারিবারিক অর্থায়ন কি? মাত্র আমি আপনাকে এক্সপ্লেন করলাম। আপনার আয় কিভাবে আপনি বন্টন করবেন, কোথায় এক্সপ্লেন করবেন, আপনি কিভাবে সঞ্চয় করে তা পুনরায় বিনিয়োগ করবেন, এই সম্পর্কেই এখানে আলোচনা করা হয়। সরকারি অর্থায়ন, এটা হচ্ছে সরকার যে অর্থায়ন করে। হ্যাঁ, প্রতিটি সরকার একটি অর্থ ব্যবস্থা আছে, একটি সরকারের প্রেক্ষাপট তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণ হবে, সেই অর্থ কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়ন আলোচনা করে, ঠিক আছে। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতসমূহে অর্থ ব্যয় করতে হয়, যেমন রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এগুলা কি উন্নয়ন করতে হয়, ঠিক আছে। তারপর সরকারি মালিকানায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান থাকে, যেমন অপেক্ষাকৃত কম লাভজনক হতে পারে, যেমন
বিসিআইসির অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলা, আবার বঙ্গবন্ধু সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন হয়। যদি সরকারের বাজেট হতে অর্থের সংস্থান হতে সম্পূর্ণ অর্থের সংস্থান করতে হয়, অনেক সময় সরকার সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত ব্যয়ের জন্য অর্থের সংকট সৃষ্টি হতে পারে। ঠিক আছে, ফলে অনেক সময় সরকার বিভিন্ন উৎস থেকে কি বৈদেশিক ঋণ গ্রহণ করে, যেমন এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলা থেকে কি সরকারি অর্থায়ন করে থাকে। মনে করেন আমাদের যদি রাজস্বের পরিমাণ কম হয়, আমাদের যদি বাজেটের পরিমাণ কম হয়, তখন সরকারি অর্থায়নের যতটুকু আমরা জানি আগে ব্যয় নির্ধারণ করা হয়, তারপর আয়ের জন্য ফান্ডিং করা হয়। সো আপনার যদি ওই টাকাটা না থাকে, তা আপনি ওই টাকাটা কি করেন, কালেক্ট করেন। আপনি হয়তোবা আইডিবির কাছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমরা যেহেতু এশিয়াতে আছি, এশিয়ান কান্ট্রি হিসেবে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে নিতে পারি, আইএমএফ থেকে নিতে পারি। বাট ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, ওরাও কি করে, লোন দিয়ে থাকে। সো বলতে গেলে লোন দেওয়ারও না কিছু পলিসিস থাকে, তো ওই পলিসি, ওই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করলে তারপর আপনি ওই লোনের জন্য এলিজিবল হন। তারপর কিছু কিছু আবার প্রকল্প আছে যেগুলো পাবলিকলি প্রাইভেটলি এই প্রজেক্টগুলো করা হয়, সেগুলাকে পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হয়ে থাকে। ঠিক আছে, আন্তর্জাতিক অর্থায়ন, যে অর্থায়নটা ইন্টারন্যাশনালি করা হয়। আন্তর্জাতিক অর্থায়ন আমদানি রপ্তানির খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। বাংলাদেশের প্রধান তো আমদানি নির্ভর দেশ, আমরা কিন্তু রপ্তানির পরিমাণের চেয়ে আমদানি বেশি করি। সো এটা আমাদের জন্য একটু ব্যাকডেটেড ব্যাপার। আমাদের রপ্তানি করা উচিত, যত রপ্তানি করব তত ফরেন এক্সচেঞ্জ আমাদের বাড়বে, ততই আমাদের রিজার্ভ বাড়বে, ততই আমাদের ডেভেলপ হবে। ঠিক আছে, তো বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, খাদ্য, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমরা কি করি, আমদানি করে থাকি। তো রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। ঠিক আছে, এই ঘাটতির পরিমাণে প্রবাসী বাংলাদেশে পাঠানো অর্থ বা রেমিটেন্সের বিশেষ ভূমিকা রাখে। সো প্রবাসীরা যে আমাদের জন্য কষ্ট করে টাকা পাঠাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানির খাত সমূহ নিয়ে আলোচনা করা হয় এবং এই সংক্রান্ত ঘাটতি কিভাবে ব্যবস্থাপনা করা যায় তা আলোচনা করা হয়। এই যে আপনি আপনার দেশের যে অর্থায়নটা করতেছেন, এটা কতটুকু মানে প্রোডাক্টেবল। মনে করেন আপনি দেশে আমদানির চেয়ে রপ্তানি বেশি করছেন, তাহলে কি, তার মানে আপনার আন্তর্জাতিক অর্থায়নের অবস্থা ভালো। কিন্তু আপনার যদি রপ্তানি বেশি হয়, আমদানি কম হয়, মানে কি, আপনার আন্তর্জাতিক অর্থায়নের মধ্যে কাজ করতে হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আপনার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতে হবে, যেন মানুষ আরো আগ্রহী হয়, আরো বেশি উদ্যোক্তা তৈরি হয়, আরো বেশি প্রোডাক্ট তৈরি হয়, যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে ইন্টারন্যাশনালি, যে আমরা আমাদের প্রোডাক্টগুলো প্রপারলি সার্ভিস দিতে পারি। তো সে জায়গা থেকে আমাদের আন্তর্জাতিক অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থায়ন। বুঝতে পারছেন? ওকে, দেন অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থসংস্থান। সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যেগুলা মানব কল্যাণের জন্য তৈরি করা হয়, এগুলা এনজিও টাইপ, নন প্রফিটেবল অর্গানাইজেশন। এগুলা মনে করেন প্রফিট করা, মুনাফা অর্জন করা। একটা হচ্ছে আপনি ক্যাপিটালাইজ করতেছেন, আপনি টাকা লাগাইছেন, ওই টাকা থেকে আপনার মুনাফা সর্বাধিকরণ, আপনার টাকা তুলতে হবে, এটা এক ধরনের প্রতিষ্ঠান হয়। আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে সমাজ কল্যাণ, মানব কল্যাণের জন্য করা হয়। তো ওই ধরনের কোম্পানিরও কিছু অর্থায়নের ব্যবস্থা থাকে। ঠিক আছে, ব্যবসা অর্থায়ন, ব্যবসায় কিভাবে আপনি তহবিল সংগ্রহ করবেন, কোথায় আপনি বিনিয়োগ করবেন, তারপর হচ্ছে গিয়ে কতটুকু বিনিয়োগ করবেন, আর এটা কতটুকু আপনাকে প্রফিট এনে দেবে, কতটুকু আপনার জন্য লস হবে, সেগুলো যাবতীয় ব্যাপার এখানে কি করা হয়, আলোচনা করা হয়। বুঝতে পারছেন? তো ইউজুয়ালি বিজনেস অর্থায়নের দুইটা প্রধান থাকে, লক্ষ্য থাকে। একটা হচ্ছে
প্রফিট ম্যাক্সিমাইজেশন, মুনাফা সর্বাধিকরণ, আর একটা হচ্ছে সম্পদ ম্যাক্সিমাইজেশন, মানে সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। বাট লং টার্মে বিজনেসের জন্য সম্পদ ম্যাক্সিমাইজেশন করা বেটার, বাট প্রফিট ম্যাক্সিমাইজেশনও আপনাকে করতে হবে। বাট লং টার্মে আপনার মূল উদ্দেশ্য থাকতে হবে সম্পদ সর্বাধিকরণ। এই সম্পর্কে আপনারা এখানে পড়তে পারেন, আপনারা পড়ে নিয়েন, এগুলোই বলেছে, আমি যা বলেছি তার বাহিরে কিছু বলে নাই। তো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক কি? ওই যে প্রতিষ্ঠানগুলা, সিম্পলি যদি আমি বলতে চাই যে আমানত সংগ্রহ করে সে আমানতের টাকাটা আবার লোন দিয়ে মাঝখানে যে প্রফিটটা তারা গেইন করে মধ্যস্থকারী হিসেবে, তারাই ব্যাংক। তারা আবার বিভিন্ন রকম আর্থিক সেবা দেয়, এই টাকাগুলা তাদের ব্যাংকে থাকলে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, এভাবে তারা প্রফিট কি করে, গেইন করে। ঠিক আছে? তো একটা ব্যাংক কি? একটা আর্থিক প্রতিষ্ঠানই। সো যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সে দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয়। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক, এ ধরনের সরকারি ও বেসরকারি বাণিজ্য ব্যাংকগুলো মুনাফা ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান, তবে এদের অর্থায়নের প্রক্রিয়া সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে? ব্যবসা প্রতিষ্ঠান এক ধরনের, আর ব্যাংকিং প্রতিষ্ঠান অন্য রকমের। ঠিক আছে? সো এই জিনিসটা, এটার একটা কোড ডিফারেন্স আছে, যেগুলো সামনে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। হ্যাঁ, তারপর 1.3 হচ্ছে কারবারি অর্থায়নের গুরুত্ব। তো বর্তমান প্রতিযোগিতা মুক্ত বাজারে আপনার বিজনেসের জন্য আপনার অর্থায়ন লাগবে, ইটস আ মাস্ট থিং টু ডু। আপনার বিজনেসে যদি আপনি অর্থায়ন না করেন, কোথা থেকে আপনার ফান্ডিং করতে হবে, কোন প্রকল্পে বিনিয়োগ করে আপনার সবচেয়ে বেশি লাভ হচ্ছে, কোন প্রকল্পে আপনার বিনিয়োগ করে লাভ হচ্ছে না, এই জিনিসটা যদি আপনি মানে নির্ধারণই না করেন, তাহলে তো এটা আপনার কারবারের জন্য অনেক বড় লস না? কম্পিটিশন যারা আছে তাদের অর্থায়নের ব্যবস্থা যত ভালো, তারা তত তাড়াতাড়ি কি করে যাবে আগে। অর্থায়ন না অনেক জিনিসে আপনাকে বাঁচায় দেয়। যেমন অর্থায়নের একটা নীতি আছে, পোর্টফোলিও নীতি। পোর্টফোলিও নীতিতে কি জানেন? যেমন আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন, এক জায়গায় বিনিয়োগ না। যেমন রিসেন্টলি বেক্সিমকো কোম্পানি, তো আমাদের দেশের গভর্নমেন্ট ফল করছে, তো ওনার যে প্রাইম মিনিস্টারের যে উপদেষ্টা ছিলেন, উনি কি বেক্সিমকো কোম্পানির কি ছিলেন? ইনাফ একটা ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন। তো বেক্সিমকো কোম্পানিতে শেয়ারে যেন ফ্লাকচুয়েট হতে পারে যে কোনো সময়। সো আপনার যদি মাল্টিপল অর্গানাইজেশনে আপনার শেয়ার কিনা থাকে, স্কয়ার, বেক্সিমকো, তারপর হচ্ছে এবি ব্যাংক সাপোজ, তখন আপনার কি হচ্ছে? আপনার পোর্টফোলিও হচ্ছে, আপনার রিস্কটা কমে যাচ্ছে। মনে করেন বিভিন্ন একটা বাস্কেটে আপনি 12টা ডিম রাখলেন, বাস্কেটটা যদি পড়ে যায়, ভেঙে যাবে, সবগুলা ডিম ভেঙে যাবে। আপনি যদি 12টা বাস্কেটে 12টা ডিম রাখেন, একটা বাস্কেট পড়ে গেলেও আপনার 11টা বাস্কেট থেকে কি আপনি ডিমটা সেফ আছে, বা ওটা থেকে আপনি একটা রিটার্ন পাচ্ছেন। ঠিক আছে? তো এই জিনিসগুলাই এরকম বিভিন্ন ব্যাপারে আমাদের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? তো দেখি কি কি ইয়ে করে। ব্যবসায়িক মূলধন ও সংকট, তো আপনার মূলধন গঠন করতে সাহায্য করে না, মালিক দিচ্ছে। আবার কোন কোন উৎস থেকে? যেমন ব্যাংক থেকে আপনি অর্থায়ন করতে পারতেছেন, আপনি ফ্রেন্ডসদের থেকে অর্থায়ন করতে পারতেছেন, আপনি আত্মীয় স্বজন, বা আপনি যদি অর্থায়নের প্রপার সিস্টেম ইয়ে করেন, আপনি যদি রেজিস্টার্ড কোম্পানি হন, আপনি শেয়ার ইস্যুর মাধ্যমে আপনি অর্থায়ন করতে পারবেন। তারপর কি অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। আচ্ছা, এটা কি বলছে? উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত না বলে ঋণের জন্য আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের জন্য ঋণ পাওয়া যায় না। এই যে আমাদের দেশে কিন্তু ইজিলি ঋণ পাওয়া যায় না, ঋণ পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। যারা খুব পাওয়ারফুল মানুষ তারাই সহজে ঋণ পায়, এছাড়া ঋণ পাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। অনেক সময় ব্যাংক ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখতে হয়, তার অপ্রতুলতার কারণে ব্যাংক ঋণ উপযুক্ততার সময় ও যথার্থ পরিমাণ পাওয়া যায় না। ঠিক আছে? তো যাবতীয় ক্ষেত্রে ব্যাংক একটা অর্থায়নে আমাদের দেশে মানে অনগ্রসর ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংক আমাদের অর্থায়নে যতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, বাংলাদেশের ব্যাংকিং কাঠামো অতটা স্ট্রং না। উই শুড ওয়ার্ক অন ইট। আমাদের বাংলাদেশ ব্যাংকের এই
বাণিজ্যিক ব্যাংকগুলোর এই নীতিতে আরো কাজ করা উচিত, যেন উদ্যোক্তারা আরো লোন নিতে পারে, ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আরো লোন নিতে পারে, তারা প্রপার একটা লোনের একটা মানে একটা ক্রাইটেরিয়া তারা তৈরি করে দিতে পারে, যেন ফিউচারে আমাদের দেশ আরো অবকাঠামোগত উন্নয়ন করতে পারে আর আর্থিক উন্নয়ন করতে পারে। এক্সকিউজ মি। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। বাংলাদেশে বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা কি স্বল্প শিক্ষিত হয়ে থাকে, তাদের এত ব্রড নলেজ থাকে না অর্থায়ন সম্পর্কে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না, মানে তারা অল্পতেই টাকা পেয়ে মানে পাওয়ার কথা হবে। এখানে যে উপযুক্ততার একটা নীতি আছে, উপযুক্ততা নীতি সম্পর্কে আপনারা সামনে জানবেন। আপনাদের স্বল্প মেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আপনার স্বল্প মেয়াদী অর্থায়ন করতে হবে, মানে স্বল্প মেয়াদী প্রকল্পের জন্য আপনার দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য আপনার দীর্ঘমেয়াদী প্রকল্প করতে হবে। বাংলাদেশের উদ্যোক্তারা না ওই লং টাইমের কথা চিন্তা করতে পারে না, তারা শর্ট টাইমের জন্যই চিন্তা করে। তো শর্ট টাইমের জন্য চিন্তা না করে লং টাইমের জন্য চিন্তা করতে হলেও কি অর্থায়নের গুরুত্ব আছে, ঠিক আছে? এগুলাই বলেছে এখানে। এখানে দেখি উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধির প্রত্যক্ষ ভূমিকা রাখে। মনে করেন আপনি আপনাদের দেশের যদি কি করছে, মনে করেন প্রতিটা প্রতিষ্ঠানের যদি অর্থায়ন ভালো থাকে তো বিজনেসগুলো ওয়েল করবে। তো এই বিজনেসগুলো যখন ওয়েল করবে, টাকা যখন রিটার্ন আসবে, বা আমাদের দেশে যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা ইনভেস্ট করে দেখবে প্রফিটেবল, আমরা যখন বাইরে ইনভেস্ট করে দেখবো প্রফিটেবল, তখন কি এটা আমাদের জাতীয় আয় বৃদ্ধি করতে ভূমিকা রাখবে না? আমরা ট্যাক্স দিব সরকারকে, তো কি হবে, এটা আমাদের কি স্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচারাল বা আমাদের ইকোনমিক্যাল গ্রোথ বাড়াবে। তারপর কি কারবারি অর্থায়নের নীতি। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবারের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ করা, স্বল্প দীর্ঘমেয়াদী সেই তহবিল বিনিয়োগ ও তহবিল বন্টনে ব্যবস্থাপনা বুঝায়। এখন একটা কথা আছে এখানে, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, স্বল্প ও দীর্ঘমেয়াদী কি সেই তহবিল বিনিয়োগ করা। আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার বিজনেসের জন্য কোনগুলা কি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, কোনগুলা লং টার্ম ইনভেস্টমেন্ট। কারণ আপনি যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্টই বেশি ইনভেস্টমেন্ট করে ফেলেন, তখন লং টার্ম ইনভেস্টমেন্ট আপনার কম হচ্ছে। আবার অপর দিকে আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্টে বেশি ইনভেস্ট করে ফেলেন, তখন আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য টাকার পরিমাণ কি হয়ে যাচ্ছে, কম। তখন আপনার বিজনেসটা আপনার পরিচালনা করতে কি হচ্ছে, প্রবলেম হচ্ছে, কারণ আপনার কাছে লিকুইড ক্যাশ নেই, আপনি বিজনেস কিভাবে রান করবেন? আচ্ছা, তারল্য ও মুনাফার নীতি, এটা মেবি এই জিনিসটাই বলছে যে আপনার কত টাকা হাতে ক্যাশ রাখতে হবে, আর কত টাকা বা ব্যাংকে জমা রাখতে হবে, আর কত টাকা আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন। আচ্ছা দেখি এখানে কি বলেছে। প্রতিদিন বিক্রয়লব্ধ নগদ আয় সম্পূর্ণটা কাঁচামাল ক্রয়, আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ের কথা চিন্তা না করে নিজের কাছে রেখে দিতে পারে, অথবা সেই নগদ অর্থ কিছু অংশ কাঁচামাল ক্রয় করে রেখে বাকিটা ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখতে পারে। এই যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে চাচ্ছে যে আপনার ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখবেন, আপনি কাঁচামালও কিনবেন যেন আপনার বিজনেসটা রানিং থাকে, আপ এন্ড রানিং বা চলতে থাকে। আপনি যদি সব টাকা আপনি বিজনেসই দিয়ে দেন, সাপোজ আপনার সাপ্লায়ার আপনার কাছে টাকা চাইতেছে, এখন আপনি সাপ্লায়ারে টাকা দিবেন কিভাবে, আপনার কাছে লিকুইড ক্যাশ নেই। ঠিক একইভাবে আপনার কাছে লিকুইড ক্যাশ অনেক, আপনি পণ্য আর কিনলেন না বা অন্য ধরনের ইনভেস্টমেন্টে গেলেন না, তখন কি আপনার বিজনেসটা কি রানিং থাকবে না। এটাই তারল্য মুনাফা নীতি, এটা আপনারা আইটু পড়ে নিয়েন, ঠিক আছে। উপযুক্ততার নীতি, ওই যে স্বল্পমেয়াদী অর্থায়ন, স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে, এটাই এখানে বলেছে, আপনারা আরো পড়ে নিন উদাহরণ সহ। কারবারের বৈচিত্র্য ঝুঁকি বন্টন, এই যে পোর্টফোলিও। আমি আপনাদেরকে কিছু ইংলিশ টার্মিনোলজি এখনই বলে দিচ্ছি, কারণ এগুলো আপনাদের এইচএসসি তেও লাগবে। দেন আপনারা যেহেতু কমার্স ফিল্ডে এসেছেন, আপনারা বিবিএ, এসএসসি, এসিএ, দেন সিএফএ করবেন যদি ফাইন্যান্স আপনারা ক্যারিয়ার করতে চান, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। আমি একজন প্রফেশনাল কোয়ালিফিকেশনই আছি, আমি এসএসসি করছি, এছাড়া আমি বিবিএও করছি অ্যাকাউন্টিং।
সো আমি আপনাদেরকে জানি যে আমি আপনাদেরকে কিভাবে গড়ে তুললে সেটা আপনাদের জন্য বেটার হবে। আমি আস্তে ধীরে আপনাদেরকে বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়েও আমি আপনাদেরকে খুব ইন্টারেস্টিং ওয়েতে অ্যাকাউন্টিং টিচ করানোর চেষ্টা করব। আচ্ছা, পোর্টফোলিও কি? পোর্টফোলিও যে আমি যেটা বলছি, আপনি একটা ইন্ডিভিজুয়াল জায়গায় বিনিয়োগ না করে, সাপোজ আপনি দেখতেছেন আপনাকে ব্যাংক সেই লেভেলের একটা রিটার্ন দিচ্ছে, আপনি কি করলেন? ব্যাংকেই প্রায় আপনার 1 কোটি টাকা আছে, আপনার বিজনেসের 1 কোটি টাকা আপনি ব্যাংকে দিয়ে দিলেন। 1 বছর পরে ব্যাংক আপনাকে খুব সুন্দর ইন্টারেস্ট দিচ্ছে, হঠাৎ করে কোন একটা ঘটনার কারণে এই ব্যাংক কি হলো? দেউলিয়া হয়ে গেল। তখন কি হবে? তখন তো আপনি একটা মহা বিপদে পড়ে যাবেন, তাই না? কিন্তু সে জায়গায় 1 কোটি টাকার যদি আপনি 10 লাখ, আপনি 20 লাখ টাকা ব্যাংকে ইনভেস্ট করলেন, আপনি 30 লাখ টাকা গোল্ডে ইনভেস্ট করলেন, আপনি 30 লাখ টাকা ল্যান্ডে ইয়ে করলেন, আর আপনি বাকি টাকা কি করলেন? আপনি বাকি টাকা কি বিভিন্ন শেয়ার টেয়ার এগুলাতে ইনভেস্ট করলেন। তখন কি আপনার এই ব্যাংক যদি আপনার বিপদে পড়ে যায়, পড়ে গেল, আপনার বাকি ইনভেস্টমেন্ট গুলো কি সেফ? তো এই জিনিসটাই কি বৈচিত্র্যায়নের মধ্যে আলোচনা করা হয়েছে, এগুলো আপনারা রিডিং পড়ে নিন। আচ্ছা, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, যে আমার প্রতিষ্ঠান কিভাবে আয় করবে সেই সিদ্ধান্ত কি করে এই আর্থিক ব্যবস্থাপক এই 2 ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। আর ব্যয় সিদ্ধান্ত, আমার প্রতিষ্ঠান কোথায় ব্যয় করবে সেটাও কি আর্থিক ব্যবস্থাপক ডিসিশন নিয়ে থাকে। এগুলো আপনারা পড়ে নিয়েন, ইটস ভেরি ইজি, এখানে পড়ার কিছু নাই। তো অন্যান্য সিদ্ধান্ত, কি পরিমাণ কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী সেই অর্থ কোথায় থেকে সংগ্রহ করা যাবে এই সংক্রান্ত সিদ্ধান্ত চলতি বিনিয়োগের সিদ্ধান্তে নেওয়া হয়। মানে চলতি বিনিয়োগে আপনার কাঁচামাল সংক্রান্ত সিদ্ধান্ত বা টাকা নিয়ে এগুলা নিয়ে আলোচনা করা। দৈনন্দিন প্রয়োজন নির্বাহের জন্য কি পরিমাণ অর্থ রাখা দরকার সেটাও কি গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। তারপর যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হবে এবং প্রাপ্য প্রদান করা হবে, এই ধরনের সিদ্ধান্ত কি অর্থায়নের মধ্যেই নেওয়া হয়ে থাকে। আচ্ছা, অর্থায়ন ক্রমান্বয়ের ধারা, এটা আপনারা পড়ে নেবেন, কজ এটা টোটালি এমসিকিউ, দেয়ার ইজ নাথিং টু টিচ। আপনার 1930 সালে মানে পূর্ববর্তী দশকে আপনার একটা আইডিয়া নিতে হবে। 1930 দশকে যে একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রের যথেষ্ট সফলতা পায়নি, এই জিনিসগুলা আপনারা এখানে দেখবেন। 40 সালে দেখবেন যে তারল্য প্রয়োজনীয়তা বিশেষভাবে কি উপলব্ধি হয়েছে। 50-এ দেখবেন সর্বোচ্চ লাভজনক বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন, নানা প্রকার গাণিতিক বিশ্লেষণ কি এখানে আলোচনা শুরু হয়েছে। দেন আমরা 1960-এর দশকে একটু আধুনিক যাত্রার দিকে আমরা যাওয়া শুরু করলাম, ঠিক আছে। 70-এ আমরা কম্পিউটারের অধ্যায় শুরু করলাম। এগুলা সম্পর্কে আপনারা পড়ে নেবেন, এই জিনিসগুলো, এই টপিকগুলো আপনারা পড়ে নিন। হ্যাঁ, এগুলা there is nothing to teach, এগুলা জাস্ট এমসিকিউ, আপনাদের মনে রাখতে হবে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আর তারপর 1980-র দশক, ব্যবসায় সম্প্রসারণ ও প্রতিযোগিতা বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য অর্থায়ন ও সনাতনী দায়িত্বের পরিবর্তনের পরে নতুন রূপে আবির্ভূত হয়। অর্থায়ন যে সনাতন পদ্ধতিতে চলবে না, যে আমাদের নতুন একটা আধুনিকতা আনতে হবে, এই জিনিসটা কি উপলব্ধি হওয়া শুরু হয়। তারপর 1990 সালে কি এই দশকে বিশ্বে বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে, ঠিক আছে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানি প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। হ্যাঁ, অর্থায়ন এই সময় আন্তর্জাতিকতা লাভ করে। এদিকে যেমন অর্থায়নের বিনিয়োগের সিদ্ধান্ত পৃথিবীর কোথায় কোন পণ্য প্রস্তুত এবং বিক্রয় করা লাভজনক সেটা কি বিবেচনা করা হয়, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা হিসাবরক্ষক, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিষয়গুলো সংমিশ্রণে করে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো প্রথম অধ্যায় হচ্ছে আমাদের এইগুলাই, দেন অনুশীলন আছে, আপনারা অনুশীলন প্র্যাকটিস করে নিয়েন। হ্যাঁ, সো নো মোর টুডে, চ্যাপ্টার 1 আমি আপনাদের কভার করে দিয়েছি। ক্লাসটা মেবি আধা ঘন্টা ক্রস করে নিয়েছে। হ্যাঁ, 35 মিনিট। তা আমাদের ক্লাসের ডিউরেশন এরকম 30-35 মিনিটই হবে। আমি আশা করি রেগুলার ক্লাস দিব। আর যারা, আমি একটা পেইড কোর্স ওপেন করব, যারা আমার কাছে পেইড মানে ইনস্ট্যান্ট পড়তে চাচ্ছেন, তাদেরকে আমি সুন্দরভাবে এভাবেই পিডিএফ ওপেন করে আমি এক্সেল শিটে আমি আপনাদেরকে ক্লাস করাবো। যারা আগ্রহী আছেন
তারা আমার ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আমাকে সাপোর্ট করেন, ডু সাবস্ক্রাইব অ্যান্ড নো মোর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের আমার অ্যাকাউন্টিংয়ের প্রথম ক্লাসটা, ফাইন্যান্সের প্রথম ক্লাসটা ভালো লেগেছে। এছাড়া অ্যাকাউন্টিংয়ের ভিডিও আমি পোস্ট করা শুরু করেছি, আপনারা অ্যাকাউন্টিংয়ের প্লেলিস্ট থেকে রেগুলার এখান থেকে ক্লাস দেখতে পাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।